নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু এই পদত্যাগের পেছনের আসল গল্পটি কি? এটা কি শুধুই শারীরিক অসুস্থতা, নাকি পর্দার আড়ালের এক সুচতুর রাজনৈতিক সমঝোতা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আমার আলাপের বিষয় রাষ্ট্রপতির পদত্যাগ, পেছনের সমঝোতা ও গোপন নাটকীয়তা। কার লাভ কার ক্ষতি? কার লাভ কার ক্ষতি বলতে বিএনপির কি লাভ, কিংবা আওয়ামী লীগের কি লাভ, কিংবা আওয়ামী লীগের কি ক্ষতি, এই বিষয়গুলো নিয়েও আমরা শেষ অংশে আলাপ করব। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু এই পদত্যাগের পেছনের আসল গল্পটি কি? এটা কি শুধুই শারীরিক অসুস্থতা, নাকি পর্দার আড়ালের এক সুচতুর রাজনৈতিক সমঝোতা? আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেখানে রক্ষা পেয়েছে রাষ্ট্রপতি ও বিএনপি দুই পক্ষেরই মর্যাদা। আওয়ামী লীগ শাসনামলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গত কয়েকদিন ধরেই পুরো বাংলাদেশে এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। কিন্তু রাজনীতির অন্দরমহলের খবর হলো এই ঘটনাটি হুট করে ঘটে যাওয়া কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। সরকারের ভেতরের নানান বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবনে বহাল রাখা হবে কিনা তা নিয়ে দলের নীতি নির্ধারক মহলে গভীর আলোচনা ও রাজনৈতিক হিসেব নিকেশ চলছিল। এই রাজনৈতিক বাতাবরণের বিষয়টি স্বয়ং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও খুব ভালোভাবে অবহিত ছিলেন। অবশেষে সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে তার এই সরে দাঁড়ানোকে বিএনপি সরকার এবং রাষ্ট্রপতি উভয় পক্ষের জন্যই একটি অত্যন্ত মর্যাদাশীল ও সম্মানজনক সমাধান হিসেবে দেখা হচ্ছে। বিএনপির শীর্ষ নেতা ও রাষ্ট্রপতির মধ্যে এক সুনির্দিষ্ট সমঝোতার ভিত্তিতে মূলত এই পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই সমঝোতার ফলে একদিকে যেমন সদ্য দায়িত্ব নেওয়া নতুন বিএনপি সরকার একটি সম্ভাব্য সাংবিধানিক সংকট কিংবা রাজনৈতিক সংঘাত পুরোপুরি এড়িয়ে যেতে সক্ষম হয়েছে, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতিও অভিশংসনের মতো অত্যন্ত বিতর্কিত ও অপ্রীতিকর প্রক্রিয়ার মুখে না পড়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ উপায়ে তার পদ ছেড়ে দেওয়ার সুযোগ পেয়েছেন। রাষ্ট্রপতি নিজেও কিন্তু বলেছিলেন বিএনপি সরকার গঠনের পরপরই কালের কণ্ঠের সাথে এক সাক্ষাৎকারে যে, আমাকে বললে আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না, আমি পদ ছেড়ে চলে যাব, অভিশংসন পর্যন্ত যাওয়া লাগবে না, এমনটাই তিনি বলেছেন। অর্থাৎ এই কথায় এটি স্পষ্ট যে পদ আঁকড়ে থাকার তার কোন রকম ইচ্ছে ছিল না। দর্শক, একটু পেছনের ইতিহাসটা যদি আমরা পর্যালোচনা করি, 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন যখন শপথ নেন, তারপর থেকে বঙ্গভবনের দিনগুলো তার জন্য মোটেই সহজ ছিল না। দায়িত্ব নেওয়ার ঠিক পরবর্তী বছর অর্থাৎ 2024 সালের 5 আগস্ট তথাকথিত গণ আন্দোলন বা ষড়যন্ত্রের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হন। সেই চরম রাজনৈতিক শূন্যতার মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের আলোকে সুপ্রিম কোর্টের আইনগত মতামত গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করেন। পরবর্তীতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলেও কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জোরালো দাবি উঠেছিল। কিন্তু ঠিক সেই সময় বিএনপির শক্ত ও ইতিবাচক অবস্থানের কারণে তৎকালীন অন্তর্বর্তী সরকার সেই বিপজ্জনক পথে হাঁটতে পারেনি। আসলে একবার চিন্তা করুন যে রাষ্ট্রপতি, আমি এর আগে অসংখ্য ভিডিওতে বলেছি, আবার বলছি, রাষ্ট্রপতি যদি ওই সময় সমঝোতা করে এই চাপের কাছে নতি স্বীকার করে তিনি দেশ ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যেতেন, তাহলে কি হতো? যারা একটু গভীরে চিন্তা করেন তাহলেই খুঁজে পাবেন অনেক কিছু। বিপ্লবী সরকার, আফগানিস্তান, ইরান ইত্যাদি, এই ইঙ্গিতগুলো দিলাম। এই ইঙ্গিতগুলো একটু ডিপলি চিন্তা করে দেখবেন যে রাষ্ট্রপতি নেই মানে সংবিধান নেই, সেই সময় সরকার, আওয়ামী লীগ সরকার নেই মানে বাংলাদেশে কিচ্ছু নেই। তাহলে কি হবে? বাংলাদেশে নতুন করে কিছু একটা গড়ে উঠবে, নতুন করে সরকার গড়ে উঠবে, সংবিধান গড়ে উঠবে, সবকিছু নতুন করে সাজানো হবে। এই নতুন করে সাজানোরই পরিকল্পনা ছিল কিন্তু যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদের। কিন্তু রাষ্ট্রপতির দৃঢ় অবস্থান, আমি আগেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। আপনি কি বোঝেন? আপনারা অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন, আপনি কি বোঝেন? আপনি আপনার বুঝ নিয়ে থাকেন। আমি যেটি বুঝি সেটি হচ্ছে রাষ্ট্রপতির দৃঢ় অবস্থানের কারণে বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত বাংলাদেশটা, আমাদের যে 72 সালে যে সংবিধানটা রচিত হয়েছিল, এখানে অসংখ্য সংশোধনী এসছে, কিন্তু সেই সংবিধানের আলোকেই যে দেশটা এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে, এটি মহামান্য রাষ্ট্রপতির কারণে। নইলে আজকে কিন্তু সেই সংবিধানকে ভুলে যেতে হতো, নির্বাচনকে ভুলে যেতে হতো, একটা অনির্দিষ্টকালীন সরকার এসে চেপে বসতো, সেটার জনসমর্থন থাক আর না থাকুক আপনার ঘাড়ে চেপে বসতো। এই সব কিছু থেকে রক্ষা করেছেন বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও তার পদত্যাগ পত্রে সেই ঐতিহাসিক স্মৃতি ও নিজের ভূমিকার কথা উল্লেখ করে লিখেছেন, আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। পদত্যাগ পত্রে তিনি আরো দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি পূর্ণ সততা, নিষ্ঠা এবং সংবিধানের প্রতি শতভাগ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। এমনকি পদত্যাগ পত্র গ্রহণ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমদও সাবেক
রাষ্ট্রপতির প্রশংসায় মুখর হন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমার মনে হয় তিনি মাফিয়া সরকার বলেছেন স্পিকার। স্পিকারের এই কথার সাথে তীব্র আপত্তি জানাচ্ছি। কে কাকে মাফিয়া বলে আর কে মাফিয়া, এটি জনগণ বিচার করবে। একজন একজনকে মাফিয়া বলে ফেলতেই পারেন, কিন্তু আসলে মাফিয়া কে? যাই হোক, স্পিকার মাফিয়া বলুন আর যাই বলুন না কেন, তিনি বলেছেন যে মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে নতুন সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি সবসময় সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার নাকি কোন ভোটে নির্বাচিত সরকার নাকি সমঝোতার সরকার, বাংলাদেশের জনগণ সেটি জানে। তবে দর্শক, এই পদত্যাগের পেছনের ঘটনা প্রবাহ ছিল পুরো থ্রিলার সিনেমার মতো নাটকীয়। গত বুধবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের একটি সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের পর থেকে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুটি নতুন করে রাজনীতির টেবিলে চলে আসে। সেই সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিনি তার সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের একদিন আগে তড়িঘড়ি করে দেশে ফেরেন। শুক্রবার দুপুরে স্পিকার ঢাকায় নামেন এবং ঠিক বিকেল 4টার দিকে সংবিধানের 53 অনুচ্ছেদ অনুযায়ী তার কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। তবে এই পদত্যাগের আগের কয়েক ঘন্টায় ঘটেছে চরম নাটকীয় সব ঘটনা। শুক্রবার সকালেও বিএনপির মহাসচিব তথা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন এবং দেশবাসীকে এ ধরনের সংবাদে কান না দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে থাইল্যান্ড থেকে দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে স্পিকার হাফিজউদ্দিনও জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি সাধারণ মানুষের মতোই গুঞ্জন শুনেছেন, নিশ্চিত কিছু জানেন না। ঘটনা আরো জমজমাট রূপ নেয় বেলা 3টায়। পদত্যাগ করার ঠিক 1 ঘন্টা আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরাসরি গণমাধ্যম টাইমস অফ বাংলাদেশকে দেওয়া এক বক্তব্যে সাফ জানিয়ে দেন তার পদত্যাগের খবর কোনো গুজব নয়, তিনি পদত্যাগের সিদ্ধান্তে সম্পূর্ণ অটল রয়েছেন। এখন প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি কেন এই সময় পদত্যাগ করলেন? এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য গয়েশ্বরচন্দ্র রায় স্পষ্টভাবে রাজনৈতিক চাপের কথা অস্বীকার করে বলেন, রাষ্ট্রপতির পদত্যাগে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের চাপ বা অনাস্থা নেই। গুরুতর অসুস্থতা দেখিয়ে ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এটি তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার বিশদ বিবরণ দিয়েছেন। তিনি জানিয়েছেন, অন্যান্য জটিল রোগের পাশাপাশি তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামে একটি অত্যন্ত জটিল স্নায়বিক রোগে ভুগছেন। এই মারাত্মক ব্যাধির কারণে তিনি মাঝে মাঝে হঠাৎ করে অচেতন বা জ্ঞানহীন হয়ে পড়েন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকারও নিশ্চিত করে বলেন, শারীরিক ও মানসিক এই অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো শীর্ষ সাংবিধানিক পদের গুরু দায়িত্ব পালন করা শাহাবুদ্দিনের পক্ষে আর সম্ভব হচ্ছিল না এবং তার দীর্ঘমেয়াদী ও নিবিড় চিকিৎসার প্রয়োজন। জানা গেছে, পদত্যাগের পরপরই মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এর মধ্যেই গুলশানে তার নিজস্ব বাসভবনে নতুন টেলিফোন লাইন স্থাপনের খবর পাওয়া গেছে। অন্যদিকে নাম প্রকাশ না করার সত্ত্বে বিএনপির স্থায়ী কমিটির এক প্রভাবশালী সদস্য আবার জোর দিয়ে বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগে বিএনপির কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না। ঘটনা পর্যালোচনা করে জানা যায়, রাষ্ট্রপতি মূলত বৃহস্পতিবারই পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, কিন্তু স্পিকার বিদেশে থাকায় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তার দেশে ফেরার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। দর্শক, আমরা যদি বাংলাদেশের সংবিধানের দিকে তাকাই, রাষ্ট্রপতির মেয়াদকাল সাধারণত 5 বছর। সেই হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষমতার মেয়াদ আরো 2 বছর বাকি ছিল। সাংবিধানিক বিশেষজ্ঞদের মতে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সামনে মূলত 2টি পথ খোলা ছিল। প্রথম পথ, রাষ্ট্রপতির স্বেচ্ছায় পদত্যাগ, যেখানে আলোচনার মাধ্যমে সম্মানজনক বিদায় নিশ্চিত করা যায় এবং সংসদ নতুন নির্বাচনের দিকে এগোতে পারে, যেটি ঘটেছে। দ্বিতীয় পথ, অভিশংসন বা ইমপিচমেন্ট। সংবিধানের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে বিএনপি সহজেই সংসদীয় প্রক্রিয়ায় তাকে অভিশংসন করতে পারত, কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি বা হাঁটতে প্রয়োজন হয়নি। বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, কারণ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপতি পদটি আলংকারিক হলেও অভিশংসন একটি চরম সংবেদনশীল রাজনৈতিক পদক্ষেপ, যা সংঘাত বাড়ায়। তবে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় নিয়ে বিএনপির দলীয় নীতি নির্ধারকদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ভিন্নমত ছিল। দলের এক অংশ চেয়েছিল প্রচলিত রাজনৈতিক রীতি অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রথমে নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন, তারপর পদত্যাগ করবেন। আরেক অংশ চেয়েছিল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর বিএনপির সংসদীয় কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হোক যে আওয়ামী লীগ সরকারের মনোনীত এই রাষ্ট্রপতিকে পূর্ণ মেয়াদে রাখা হবে কিনা। জ্যেষ্ঠ নেতাদের একটি দল আবার যুক্তি দিয়েছিলেন, অভিসংশোধনের কঠোর পথে না গিয়ে আলোচনার মাধ্যমে পদত্যাগ করানোই হবে বুদ্ধিমানের কাজ, যা দলের রাজনৈতিক ভাবমূর্তি রক্ষা করবে। তবে সতর্ক একদল নেতা এও বলেছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতিকে সরালে বিএনপির ঘোষিত ভিন্নধর্মী ও প্রগতিশীল রাজনৈতিক সংস্কৃতি তৈরির অঙ্গীকার নিয়ে জনমনে প্রশ্ন উঠতে পারে। সত্যিকার অর্থে যে সমাধানটা হলো, এটি নিঃসন্দেহে সম্মানজনক সমাধানই হলো। কারণ আমি যদি বিএনপির কথা বলি, বিএনপির জন্য এটি খানিকটা অস্বস্তিই ছিল, কারণ আওয়ামী লীগের রাষ্ট্রপতি। আরেকদিকে রাষ্ট্রপতির জন্য এটি অস্বস্তির ঘটনাই ছিল যে তিনি আওয়ামী লীগের, তিনি সারা জীবন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এসছেন। তার প্রত্যেকটা বক্তব্যে জিন্দাবাদ, বিএনপির প্রশংসা করতে হচ্ছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করতে হচ্ছে, খালেদা জিয়ার প্রশংসা করতে হচ্ছে, লিখিত বক্তব্য, সরকারের বক্তব্যে। এগুলো মহামান্য রাষ্ট্রপতির জন্য একটা বিব্রতকর সিচুয়েশন ছিল এবং আওয়ামী লীগের মধ্যেও, আওয়ামী লীগের একাংশের মধ্যেও তাকে নিয়ে চরম সমালোচনায় মুখর। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একটি বৈঠকে, ভার্চুয়াল বৈঠকে রাষ্ট্রপতিকে নিয়ে, রাষ্ট্রপতির নিয়োগ নিয়ে সমালোচনা করেছিলেন। তার ঠিক পরে আমি একটা
ভিডিও বক্তব্যে বলেছিলাম এবং সুস্পষ্টভাবে রাষ্ট্রপতিকে বলেছিলাম, মহামান্য রাষ্ট্রপতি, এখন কি আপনার বিদায় নেওয়ায় কি উপযুক্ত সময় কিনা? তার কিন্তু অল্প কিছুদিন, আমি জুনের 9 বা 10 তারিখে এমন একটা ভিডিও বক্তব্য দিয়েছিলাম এবং আমি যতদূর জানি মহামান্য রাষ্ট্রপতি সেটি দেখেছেন এবং আজকে জুলাই মাসে তিনি পদত্যাগ করলেন। সেটি যে যাই হোক, বিএনপির সাথে সমঝোতা হোক, তিনি নিজের তাগিদ থেকে হোক, যেভাবে হোক পদত্যাগ করেছেন, অর্থাৎ একটা সুন্দর সমাধান হয়েছে। তবে এখানে লাভবান কে হলো? বিএনপির নিঃসন্দেহে বিএনপির সরকার, বিএনপির রাষ্ট্রপতি থাকবে, বিএনপি লাভবান। কিন্তু আওয়ামী লীগের কি হলো? আওয়ামী লীগের ফেরা কিংবা দেশে এই যে এখনো কিন্তু স্টেবল সিচুয়েশন নয়, অস্থিতিশীল একটা পরিস্থিতি। আপনি আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে এটি অন্ততপক্ষে বোঝেন যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। নির্বাচিত সরকার বলা হচ্ছে, তথাকথিত নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকার কিন্তু কতদিন কন্টিনিউ করবে এই সন্দেহ সংশয়টাও আছে। আজকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি যদি বঙ্গভবনে থাকতেন, আওয়ামী লীগের জন্য লাভ ছাড়া ক্ষতি হতো না। আরেকটি আলাপ আছে যে রাষ্ট্রপতির একটি টেলিফোন আলাপ লিকের প্রেক্ষিতে এই রাষ্ট্রপতির এই পদত্যাগের মুখোমুখি হতে হলো। রাষ্ট্রপতি এটি অস্বীকার করেছেন। টেলিফোন আলাপ হতে পারে, থাকতেই পারে, তার নিয়োগদাতা প্রধানমন্ত্রীর সাথে তার যোগাযোগ থাকতেই পারে এবং তিনি বঙ্গভবনে বসে আলাপ করতে পারেন। লন্ডনে গিয়ে আলাপ তো করতে পারেন না, হতে পারে না। এই যে 2 বছর হয়ে গেছে, তার নিয়োগদাতার সাথে তার যোগাযোগ ঘটেনি, যোগাযোগ ঘটবে না, এটি আপনি শিশু না পাগল? আপনি কি বিশ্বাস করেন? অবশ্যই যোগাযোগ ঘটতে পারে। যারা এগুলো ভাবেন যে না, তার নিয়োগদাতার নিয়ন্ত্রণের বাইরে তিনি কাজ করছেন, তিনি বাইরে এইসব কথা বলছেন, বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, জিয়াউর রহমানের প্রশংসা করছেন, খালেদা জিয়ার প্রশংসা করছেন, যারা এগুলো ভাবেন তারা আসলে ভুল ভাবছেন। এটা রেওয়াজের কারণে, সিচুয়েশনের কারণে তাদের লিখিত বক্তব্য তাকে দিতে হয়েছে। সবকিছু মিলে বলবো যে রাষ্ট্রপতির অপসারণে আওয়ামী লীগে ক্ষতিগ্রস্ত হলো, বিএনপি তো লাভবান অবশ্যই হলো, কিন্তু তারপরেও শেষ কথা বলে কিছু নাই। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি টালমাটাল অবস্থা, থাকুক বিএনপির রাষ্ট্রপতি। 2007 সালে বিএনপির রাষ্ট্রপতি ছিল না বঙ্গভবনে, আওয়ামী লীগ কাজ করেনি, আওয়ামী লীগ সফল হয়নি, আন্দোলনে সফল হয়েছে, 111-এর একটা সরকার এসছে, 2008 সালের নির্বাচনে ক্ষমতায় গেছে। কাজে কোথায় কে থাকলো সেটি কিন্তু বিষয় না। সবকিছুর মেকানিজমটা যদি একসাথে কাজ করে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। বাংলাদেশের রাষ্ট্রপতি পদটি সাংবিধানিক ও প্রতীকী দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, প্রধানমন্ত্রী নিয়োগ ও শপথ পরিচালনা করেন। ফলে অন্য রাজনৈতিক আদর্শের একজন ব্যক্তি শীর্ষ পদে থাকা যে কোনো নতুন সরকারের জন্যই একটি বড় অস্বস্তির কারণ। অবশেষে এই অস্বস্তি দূর হলো একটি সুচতুর ও শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে। পদত্যাগ ও অসুস্থতার মিশেলে বঙ্গভবন থেকে বিদায় নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, আর বাংলাদেশ এড়িয়ে গেল এক বড় সাংবিধানিক বিতর্ক। আজকের এই জটিল রাজনৈতিক নাটকীয়তা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।